শেষ রক্ষাও হলো না শেখ হাসিনার। ভারত রাতেই শেখ হাসিনাকে বাংলাদেশে জাতিসংঘের চাপে হস্তান্তর করলো। এইদিকে সেনাপ্রধান নতুন ঘোষণা দিল। বিস্তারিত রয়েছে ভিডিওতে, আপনারা দেখতে থাকুন। ধর্মীয় কারণে নয়, নিজেদের স্বার্থ চরিতার্থ করতে গেল 15 বছরে সংখ্যালঘুদের উপর নির্যাতন চালিয়েছে আওয়ামী লীগ। ভারতে পলাতক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য খুবই খারাপ একটা জিনিস হচ্ছে কি যে ভারত মনে প্রাণে কি চাই বাংলাদেশের বিষয় তা প্রতিফলিত হয় কিছু গণমাধ্যমে। ঘটবে হাসিনার ভাগ্যে, কথাগুলো বলবো। তার বিতাড়িত স্বৈরাচার গত 5ই আগস্ট দেশ থেকে পালিয়ে গিয়েছে। আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক শ্রোতা, আজকের এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। আজকের এই ভিডিওতে আপনারা জানতে চলেছেন শেখ হাসিনাকে বাংলাদেশে কবে হস্তান্তর করবে ভারত। দর্শক শ্রোতা, ইতিমধ্যেই আইন উপদেষ্টা আসিফ নজরুল স্যার বার্তা দিয়েছেন যে শেখ হাসিনার ভিসার মেয়াদ শেষ, খুব দ্রুত শেখ হাসিনাকে বাংলাদেশে নিয়ে আসবো। তাকে বাংলাদেশে এখন নিয়ে আসা সম্ভব, কারণ তার ভিসার মেয়াদ শেষ। এ নিয়ে আমরা কাজ করতেছি দর্শক শ্রোতা। তাছাড়াও আজকের এই ভিডিওতে আপনারা জানতে চলেছেন যে ভারত সরকার এখন শেখ হাসিনাকে বাংলাদেশে পাঠাতে বাধ্য, কারণ জাতিসংঘে নরেন্দ্র মোদীকে চাপ দিচ্ছে শেখ হাসিনাকে বাংলাদেশে হস্তান্তর করার জন্য। কারণ নরেন্দ্র মোদী যদি এখন শেখ হাসিনাকে আশ্রয় দেয় তাহলে এটা অবৈধ হবে। এই জন্য জাতিসংঘের চাপে নরেন্দ্র মোদী শেখ হাসিনাকে বাংলাদেশে পাঠাতে বাধ্য হচ্ছে। ইতিমধ্যেই ভারত সরকার, নরেন্দ্র মোদী এবং ভারত সরকার প্রধানরা ঘোষণা দিয়েছেন, সিদ্ধান্ত নিয়েছেন শেখ হাসিনাকে বাংলাদেশে হস্তান্তর করার জন্য। দর্শক শ্রোতা, আসলে ভারতের মূল উদ্দেশ্য কি ছিল শেখ হাসিনাকে আশ্রয় দিয়ে? যাই হোক, আজকের এই ভিডিওতে আপনারা বিস্তারিত ইনফরমেশন, বিস্তারিত তথ্য জানতে চলেছেন। আপনারা বিস্তারিত ইনফরমেশনগুলো জানলে রীতিমতো অবাক হয়ে যাবেন। তো বেশি দেরি না করে আমরা ভিডিও ক্লিপে চলে যাচ্ছি। আপনারা মনোযোগ সহকারে ভিডিও ক্লিপগুলো দেখতে থাকুন। ভারতে পলাতক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য খুবই খারাপ একটা জিনিস হচ্ছে কি যে তিনার জন্য খারাপ বলতে আমি যেটা বোঝাচ্ছি যে খুবই নেগেটিভ একটা সিচুয়েশন হচ্ছে যে এই মুহূর্তে অন্তর্বর্তীকালীন সরকারে যে মানুষগুলো বসে আছেন তারা প্রত্যেকেই শেখ হাসিনার খুবই বড় সমালোচক এবং কি আওয়ামী লীগের হাতে নানান সময় তারা নির্যাতিত অথবা যুবলীগ ছাত্রলীগের মাধ্যমে নির্যাতিত। সরাসরি শেখ হাসিনা তাদেরকে নিয়ে বিভিন্ন সময় কথাবার্তা বলেছেন, অপমানজনক শব্দ ব্যবহার করেছেন। যেহেতু তারা এই মুহূর্তে অন্তর্বর্তীকালীন সরকারে আছে, তাদের কাছে পাওয়ার আছে, আর পাওয়ার থাকা ব্যক্তিরা মুখে কথা না বলে সেটা কাজে বাস্তবায়ন করেন। দর্শক, ভারতে কেমন আছে শেখ হাসিনা এ নিয়ে আমি একটা ভিডিও দিয়েছি, দেখে নেবেন। রাজার হালে আছেন। বাট ভারতীয় গণমাধ্যম, আমাদের দেশের গণমাধ্যমের মাধ্যমে আমরা প্রথমে জানতে পারছিলাম খুবই একঘরে একটা পরিবারে আছেন, যেখানে কারোর সাথে যোগাযোগ নাই, সন্তানদের সাথে যোগাযোগ হচ্ছে না। কিন্তু পরবর্তী সময় জানলাম তিনি ভালো অবস্থানে আছেন, ঘোরাঘুরি করছেন, খাওয়া দাওয়া করছেন, দলীয়ভাবে কর্মকাণ্ড, ভারতে নেতাদের সাথে বৈঠক করছেন। এই যখন অবস্থা, এই দিনটা শেষ হয়ে আসতে যাচ্ছে। প্রথমত বাংলাদেশ থেকে শেখ হাসিনার যে কূটনৈতিক পাসপোর্টটা ছিল, একটা নির্দেশনার মাধ্যমে তার সেই পাসপোর্টটা শেষ হয়ে গেছে, কূটনৈতিক আশ্রয়ও শেষ হয়ে গেছে। এখন বিষয় হচ্ছে শেখ হাসিনার ইস্যুতে ভারত কি করবে। আর এই ইস্যুটা যার হাতে, ভারত এবং বাংলাদেশের মধ্যে যে চুক্তি আছে বা যে আইনি বিষয়গুলো আছে, সেই বিষয়টাকে দেখভাল করছেন ডক্টর আসিফ নজরুল ইসলাম, যিনি আওয়ামী লীগের হাতে ব্যাপক নির্যাতিত হয়েছেন মানসিকভাবে বক্তব্যের দ্বারা। ইভেন অফিসিয়ালি তার যে প্রতিষ্ঠান ছিল সেখানে ছাত্রলীগ কর্তৃক হামলার শিকারও তিনি হয়েছিলেন। এই অবস্থায় এসে যেহেতু তিনি সরকারের এখন একজন আইন উপদেষ্টা, তিনি তার পাওয়ার ব্যবহার করতে যাচ্ছেন। আর এই মুহূর্তে শেখ হাসিনার সরকারের জন্য বা শেখ হাসিনার জন্য ডক্টর আসিফ নজরুল ইসলামী হচ্ছে সবচেয়ে বড় ভিলেন বা খলনায়ক হিসাবে হয়তো আওয়ামী লীগ সামনে ভাববে। আপনারা জানেন যে এই মুহূর্তে চলমান সংস্কার কর্মকাণ্ড আছে। আসিফ নজরুল ইসলাম মিডিয়াতে সাক্ষাৎ কম দিচ্ছেন, যখন বড় বড় ঘটনা থাকে তখনই আসছেন। তো গতকালকে একটা প্রোগ্রামে তিনি বক্তব্য দিয়েছেন যে সংস্কারের প্রধান ইস্যুটাতে আওয়ামী লীগকে বয়কট করা হয়েছে, মানে আওয়ামী লীগ ছাড়া সংস্কারের বিষয়ে সকল রাজনৈতিক দলের সাথে আলোচনা হবে। আর এই তথ্য দিয়েছেন আমাদের আইন উপদেষ্টা অধ্যাপক ডক্টর আসিফ নজরুল। এছাড়াও ভারতের রাজার হালে জীবন কাটানো শেখ হাসিনাকে ভারত সরকারের কাছে ফেরত চাওয়া হবে। উপদেষ্টা পরিষদ এবং সাংবিধানিক কাঠামো সংস্কারে গঠিত কমিটির গতকালকে একটা বৈঠক ছিল, সেখানে তিনি এই সকল তথ্য দিয়েছেন। তিনি বলছেন সংস্কার বিষয়ে যারা গণহত্যা চালিয়েছে, হাজারের উপর মানুষকে হত্যা করেছে, হাজার হাজার মানুষকে আহত করেছে, যারা বিচারের ভয়ে পালিয়ে আছে, তাদের সাথে কোনো ধরনের আলোচনা নেই। এটা আমাদের স্টেট এমনকি ক্লিয়ার স্টেটমেন্ট, মানে আওয়ামী লীগের সাথে কোনো ধরনের বক্তব্য, রাজনৈতিক বৈঠক অন্তর্বর্তীকালীন সরকার করবে না। এই সময় ভারতে পালিয়ে যাওয়ার পর শেখ হাসিনার বিরুদ্ধে যে মামলাগুলো হয়েছে, সেই মামলাগুলোর গতিপথ কি হবে? যেহেতু ভারতের সাথে নানান চুক্তি আছে, বন্দি বিনিময় চুক্তিটা খুবই স্ট্রংলি কিন্তু কানেক্টেড আছে ভারতের সাথে। তো আসিফ নজরুল ইসলাম বলছেন যে ভারতের সাথে বাংলাদেশের কূটনৈতিক যেই চুক্তি বা সম্পর্ক, প্লাস 2013 সালে শেখ হাসিনা সরকার একটা প্রত্যর্পণ চুক্তি করেছিলেন, যেই চুক্তিতে বলা হয়েছে যে যদি কোনো অপরাধী ভারতে গিয়ে পালিয়ে থাকে এবং কি সেই অপরাধী বাংলাদেশের আইনের মাধ্যমে সাজা ঘোষিত অপরাধী হয়, পাশাপাশি তার সাজার মেয়াদকাল 1 বছরের উপর হয়, তাহলে সেই অপরাধীকে ভারত ফিরিয়ে দিবে বন্ধুত্বের খাতিরে। এখন সেই চুক্তিটা এই মুহূর্তে শেখ হাসিনার জন্য কাল হয়ে দাঁড়াইছে। আমাদের আসিফ নজরুল ইসলামও সেই বিষয়টাকে ইঙ্গিত দিয়ে তিনি বলেছেন যে ভারত সরকারের কাছ থেকে আইনিভাবেই
শেখ হাসিনাকে ফেরত আনার সুযোগ রয়েছে এবং তাকে ফেরত চাওয়া হবে, এবং শুধু ফেরত চাওয়া না, তার বিরুদ্ধে যে মামলাগুলো হয়েছে প্রত্যেকটা মামলায় তাকে বিচারের কাঠগড়ায় দাঁড় করানো হবে। এখন যদি সত্যি ভারত শেখ হাসিনাকে ফেরত দিয়ে দেয়, তাহলে একবার চিন্তা করেন যতগুলো মামলা শেখ হাসিনার নামে হয়েছে, 2 কোটি টাকার জন্য যদি খালেদা জিয়ার এই পরিণতি হতে পারে, তাহলে শেখ হাসিনার কতবার ফাঁসি হতে পারে, কতবার তার কি বলা হয় যে যাবজ্জীবন হতে পারে, কত হাজার বছর, জাস্ট যদি তিনি দেশে আসেন অথবা ভারত তাকে ফিরিয়ে দেয়। তবে আসিফ নজরুল ইসলামের বক্তব্যে বা কথাবার্তার মধ্যে খুবই ক্লিয়ার একটা মেসেজ ছিল যে শেখ হাসিনার কিন্তু রেহাই দিবে না। তারপরেও কূটনৈতিক ইস্যু, ভারত যদি ফেরত না দেয় সেই ক্ষেত্রে ভারতের সাথে বাংলাদেশের সম্পর্ক প্রভাবিত হবে বলে মনে করছে ডক্টর আসিফ নজরুল ইসলাম। এখন তিনি যা বলছেন, অন্তরে যদি ঠিক একই জিনিস থাকে, তাহলে শেখ হাসিনার জন্য খুবই খারাপ একটা দুঃসময় অপেক্ষা করছে। তবে এগুলা লম্বা চূড়া ইস্যু, দেখা যাক কই পর্যন্ত গিয়া সফলতা আসে। কি ঘটবে হাসিনার ভাগ্যে কথাগুলো বলবো তার আগে ওই যে আপনাদের নেত্রী অপেক্ষায় বসেছিলেন, নেত্রী চট করে দেশে ঢুকে যাবে, তাদেরকে একটা কথা বলতে চাই। নেত্রী বলছিল না যে আমি বর্ডারের কাছে আসি, যে কোনো সময় চট করে ঢুকে যাবো, সে আসলে বর্ডারের কাছে নাই, বাংলাদেশ থেকে অনেক দূরে আছে, দিল্লিতে আছে, বুঝছেন, দিল্লিতে আছে। দিল্লিতে তার মেয়ের সাথে আমরা জানতাম যে হয়তো যে গৃহবন্দী অবস্থায় আছে না, সে খুব আরামায়েশ করতেছে, আপনাদেরকে বিপদে ফেলে সে ঠিকই আরামায়েশ করতেছে, সে বিপদে নাই। কিন্তু আপনি পরিবার ছাড়া মামলার ভয়ে পালাই বেড়াইতেছেন, আপনি গ্রেপ্তার হইতেছেন, আপনি দেশ ত্যাগ করতে পারতেছেন না, ঘুম থেকে ঘুমাইতে পারতেছেন না ভয়ে, ঠিকমতো খাইতে পারতেছেন না, আর আপনার নেত্রী ঠিকই আরামায়েশে দিন পার করতেছে। বিগত সময় অনেকবার বলছি রে ভাই, তোরা একটা সিঙ্গারার জন্য এগুলা করিস না, এক প্যাকেট বিরিয়ানির জন্য এগুলা করিস না, কারণ তোদের নেতারা দেশে থাকবে না, বিপদে তোরাই পড়বি দিন শেষে। বলছি না, কতবার বলছি, 1-2বার বললে হয়তো হাজার বার বলছি, তোরা শুনিস না। তোরা মনে করছিলি যেই মেকানিজম সেট করছে শেখ হাসিনার কাছে ক্ষমতা কে নেয়, আমরা চুরি ডাকাতি সারা জীবন করবো, কেউ আমাদেরকে দমন করতে পারবে না, এটা মনে করছিলি। আমরা ওটা মনে করতাম, শেখ হাসিনা যে মেকানিজম সেট করছিল শেখ হাসিনার কাছ থেকে ক্ষমতা কে নিবে, এটা আমরাও মনে করতাম। কিন্তু সত্যি বলতেছি যে বিশ্বাস হয় না যে 1 মাসের আন্দোলনে কিভাবে পতন হয়ে গেল। এই যে বলছিলাম না যে আল্লাহ সব থেকে বড় পরিকল্পনাকারী, আল্লাহ তো পরিকল্পনা করেই রাখছিল কি হবে, তার প্ল্যান অনুযায়ী সে কাজটা করে দিছে, যে অনেক বাড়ছো আর না। কিন্তু দেখেন কি বিপদে ফেলে দিয়ে গেছে। অনেক নেতার পাসপোর্ট কিন্তু গণভবনে আটকায় রেখে তার কাছে আটকায় রাখছিল যে তোমরা দেশ ত্যাগ করতেছো, হ্যাঁ তোমরা আন্দোলন করো না, তোমরা দেশ ত্যাগ করে আমার একা রেখে চলে যাবা, তা তো হবে না। সে পাসপোর্ট কিন্তু জমা রাখছিল, এই জন্য অনেকে দেশ ত্যাগ করতে পারেও না। যদিও আমি বিশ্বাস করি একজন নেতার 2 থেকে 3টা পাসপোর্টের উপরে আছে, যে কোনো নেতা বাংলাদেশে যারা হালুয়া রুটি মানে খাইছে আর কি বিগত সময়, কারণ তারা জানে যে কোনো সময় তাদের আপা পইরা যাবো, এটা তারা খুব ভালো করে জানতো। কারণ ওই মিথ্যা দিয়ে বেশি দিন টিকে থাকা যায় না, মিথ্যার উপর দাঁড়িয়ে বেশি দিন টিকে থাকা যায় না, এটা সবাই বুঝছিল। যাই হোক, তো সে দেশ ছেড়ে চলে গেল, কোথায় গেল? ইন্ডিয়াতে। আমরা বলছি আমাদের দুলাভাইদের কাছে চলে গেছে। যাই হোক, এখন সে আবার দেশে আসতে চায় এবং এইখান থেকে পদত্যাগ করে না, এখান থেকে অনেক কথা বলছে, চট করে ঢুকে যাবো, আমি কাছাকাছি আছি বলছে, কিন্তু সে তো কাছাকাছি নাই, সে দিব্যি তার মেয়ের কাছে দিল্লিতে আছে, সে পার্কে ঘোরাঘুরি করতেছে, এটা দেখে নিউজও হয়েছে, এটা নিয়ে পার্কে ঘোরাঘুরি করতেছে দিব্যিতে, মানে আরামায়েশ করে তার লোকজন নিয়ে ঘোরাফেরা করতেছে। আর বিপদে পড়তেছেন ওই যে আপনি একটা সিঙ্গারার জন্য মিছিলে গিয়েছিলেন, আপনি 1 প্যাকেট বিরিয়ানির জন্য মিছিলে গিয়েছিলেন, আপনি পড়ছেন বিপদে। এটাই তো প্রকৃত খেলাই তো এটা। কিন্তু তার ভাগ্যে কি ঘটবে আপনারা জানেন, তার একটা কূটনৈতিক পাসপোর্ট আছে, লাল পাসপোর্ট যেটাকে বলে, লাল পাসপোর্ট দিয়ে আপনি পৃথিবীর যে কোনো দেশে যে কোনো সময় ঢুকতে পারবেন। এই পাসপোর্ট কিন্তু ক্যান্সেল করা হয়েছে। তিনি যে ইন্ডিয়াতে ঢুকছে আজকে 20 তারিখ, আমি জানি 19 অথবা 20 তারিখ, এই 2 দিনের একদিনে তার মেয়াদটা শেষ হয়ে গেছে, মানে 45 দিন পার হয়ে গেছে। এখন শেখ হাসিনা ইন্ডিয়াতে থাকতে হইলে কিভাবে থাকতে হবে? রাজনৈতিক আশ্রয়ে থাকতে হবে। এখন ইন্ডিয়াকে রাজনৈতিক আশ্রয় দিবে কি দিবে না এটা জানার বিষয়। এখন যদি আমরা প্রশ্ন করি ইন্ডিয়াকে যে তুমি রাজনৈতিক আশ্রয় দিবা কি দিবা না, আসলে ইন্ডিয়া চায় নাই শেখ হাসিনা ইন্ডিয়া থেকে চলে যায়, সত্যি বলতেছি ইন্ডিয়া চায় না। তা না হলে শেখ হাসিনা হয়তো তার ওই যে ইসে যাইতো, ওর নাম জন্য কি ভুলে গেলাম, রাশিয়ার পাশে বেলারুশে চলে যেত, কারণ বেলারুশে তার কিন্তু $8 বিলিয়ন একটা ইনভেস্টমেন্ট আছে ওইখানে। আমরা জানতাম সে বেলারুশে চলে যাবে, কিন্তু ইন্ডিয়া তাকে ছাড়ে না, ইন্ডিয়া তুষে তাসের মতো ব্যবহার করছে। কারণ ইন্ডিয়াতে যতদিন শেখ হাসিনা ছিল আমরা ইন্ডিয়ার নাম মুখে নিছি, আজকে যদি শেখ হাসিনা ইন্ডিয়ায় না থাকতো আমরা তো নামই উচ্চারণ করতাম না। ইন্ডিয়া যে আমাদের পাশে একটা দেশ আছে এটা আমরা ভুলে যেতাম। ইন্ডিয়া জাস্ট তাদেরকে টপিকে রাখার জন্য শেখ হাসিনাকে প্ল্যান করে ইন্ডিয়াতে রাখছে, এবং আমি জানি রাজনৈতিক আশ্রয় দিবে। এখন যদি আমরা জানতে চাই যে সে কোন অবস্থায় আছে, আমি জানি তারা বিরক্ত হবে, বিরক্ত হলেও কিছু করার নাই, আমাদের জানতে হবে, কারণ আমরা তো তাকে দেশে ফিরিয়ে আনতে চাই। তার বিচার হবে না? বাংলাদেশে এত মানুষকে মারছে, এত জঘন্য কাজ করছে, জাতির শ্রেষ্ঠ সন্তানগুলোকে মেরে ফেলছে, 57 জন সেনা কর্মকর্তাকে মেরে ফেলছে, এগুলোর বিচার হবে না? অবশ্যই বিচার হবে। সোহেল তাজ তো বলেই দিছে সব, দেখেন নাই? সোহেল তাজ সব ওপেনে বলতেছে যে কিভাবে মানুষগুলোকে মারা হয়েছে, সব প্ল্যান করে সেনা সদস্যদের মারা হয়েছে, কোনো বিদ্রোহ ছিল না, সব প্ল্যান ছিল। এটাই এই বিচারগুলো আমরা করবো না? অবশ্যই করবো। তাকে দেশে আসতে হবে। হ্যাঁ, আপনারা যারা চিন্তা করতেছিলেন যে দেশে আসবে, অবশ্যই আসবে, তাকে আমরাই নিয়ে আসবো। আর আপনারা যারা আওয়ামী লীগ করার চিন্তা ভাবনা করতেছেন, শেখ হাসিনার বিকল্প কাউকে চিন্তা করেন, কারণ শেখ হাসিনা বাংলাদেশে আসলে গৃহযুদ্ধ শুরু হবে। শেখ হাসিনার দুঃসাহস নাই সে বাংলাদেশে আসবে।
তাহলে সে পালাইতো না, সে বলতো আমাকে গ্রেপ্তার করে, আমি বাংলাদেশে জেলেই থাকবো। খালেদাজের মতো আপোষ করতো না, বুঝতে পারছেন? খালেদাজের মতো সে বাংলাদেশে জেলে থাকতো, সে দেশ ত্যাগ করতো না। যাই হোক, বুঝতে পারছেন আপনাদের নেত্রী আর আসবে না। আর আজকের পর থেকে তার ভাগ্যে কি হয় এটা আমরা জানতে পারবো, যে একটা দেশের প্রধানমন্ত্রী অন্য একটা দেশে রাজনৈতিক আশ্রয় নেবে। তার দিনগুলো খুব ভালোই চলতেছে, পার্কে ঘোরাঘুরি করতেছে, মেয়ের বাসায় আছে, মেয়ের সাথে থাকতেছে, খুব আরাম আয়েসে আছে, তার লোকজন নিয়ে ঘোরাফেরা করতেছে। আর মাঝখান দিয়ে আপনাদের কি হইতেছে? পরিবার ছাড়া, ঠিকমতো খাইতে পারতেছেন না, মামলা, পুলিশের ভয়ে দৌড়াই বেড়াইতেছেন, কিভাবে দেশ ত্যাগ করবেন এই টেনশনে আছেন। যাই হোক, অ্যাটলিস্ট কার রাজনীতি করবেন তাকে আগে চেনেন, তারপরে রাজনীতি করেন, এটাই বেটার হবে। কারণ শেখ হাসিনা বাংলাদেশের মানুষকে কখনো ভালোবাসতো না, তার দলের নেতাকর্মী তো দূরের কথা, তার দলের নেতাকর্মীগুলোর সাথে কুকুরের মতো ব্যবহার করতো শেখ হাসিনা। আর আওয়ামী লীগ যে শেখ হাসিনার বিকল্প একজনকে তৈরি করতে পারে না, এটাই হচ্ছে আওয়ামী লীগের সব থেকে বড় ব্যর্থতা। ধন্যবাদ সবাইকে, আসসালাম। ভারত মনে প্রাণে কি চাই বাংলাদেশের বিষয় তা প্রতিফলিত হয় কিছু গণমাধ্যমে, গুরুত্বপূর্ণ কয়েকটি গণমাধ্যম। তার মধ্যে কিন্তু আনন্দবাজার অন্যতম। ভারতীয় শাসকদের যেই অভিপ্রায় সেটা প্রতিফলিত হয়। তো একটি রিপোর্ট সেটা প্রকাশ হয়েছে, গ্রেফতারের ক্ষমতা দখল, ইউনূসকে কি বার্তা সেনাদের। এই রিপোর্টের মধ্য দিয়ে আমি পুরোটা পড়লাম। রিপোর্টের খুব একটা সারবত্তা নেই, ভাষা ভাষা কিছু বিষয় অন্তর্ভুক্ত করা আছে, কিন্তু তাদের মনোভাবটা পরিষ্কার। সম্প্রতি যে সেনাবাহিনীকে বিচারিক ক্ষমতা দেওয়া হয়েছে বা ম্যাজিস্ট্রেসি পাওয়ার দেওয়া হয়েছে, তারা মনে করে যে এটা মার্শাল্লাহ আসার প্রথম ধাপ, এরপরেই আসবে মার্শাল্লাহ, এবং সেই দিকেই নাকি যাচ্ছে। কেন? আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নতি হচ্ছে না, তারপরে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে মানবাধিকার বল প্রয়োগ, এবং তারা উল্লেখ করছে যে 5ই আগস্টের আগে ঘটনার চেয়ে 5ই আগস্টের পরের যে সারা দেশব্যাপী সহিংসতা হয়েছে এটা খুবই গুরুত্বপূর্ণ, এবং এটা ইউনূস সরকার ঢাকার চেষ্টা করছে। কিন্তু আন্তর্জাতিক মানবাধিকার সংগঠনগুলো সেগুলি তারা নজরে এনেছে এবং তারা সেগুলি নোট করেছে, তারা উদ্বেগ প্রকাশ করছে। এখনো পর্যন্ত কোনো দায়িত্বশীল কোনো প্রতিষ্ঠান বাংলাদেশের এই গণঅভ্যুত্থানের পরবর্তী পর্যায়ে যে পরিস্থিতি সেটাকে তারা একেবারে আইন শৃঙ্খলা পরিস্থিতি অবনতি হয়েছে, সহিংসতা হয়েছে, সেটা তারা বলেনি। এটা তারা মনে করে যে গণঅভ্যুত্থানের ফলে একটা কিছু প্রতিক্রিয়া, কিন্তু সাম্প্রতিক কিছু বিষয় নিয়ে অবশ্যই উদ্বিগ্ন হওয়ার মতন কথা। তো আর সবচেয়ে গুরুত্বপূর্ণ পয়েন্ট কি তাদের? পয়েন্ট হচ্ছে যে তারা মনে করে যে সংখ্যালঘুদের উপর ব্যাপক নির্যাতন হয়েছে এবং এই নির্যাতনটা কাল হয়ে দাঁড়াবে ইউনূস সরকারের জন্য। সেই কারণে যেহেতু পরিস্থিতি নিয়ন্ত্রণ করা যাচ্ছে না, তাই ইউনূস সরকার মানে তারা চাক বা না চাক, তারা ম্যাজিস্ট্রেসি পাওয়ার দিয়ে সেনাবাহিনীকে মাঠে নামিয়েছে। এটা হচ্ছে মার্শাল্লাহ আসার আগের মতো। এরপরের আরো কিছু ঘটনা যখন ঘটবে তখন পুরোপুরি মার্শাল্লাহ হবে। আচ্ছা, কেন এইটা চাওয়া? আসলে এই চাওয়াটা শুধু ভারতের চাওয়া না, এই চাওয়াটা আওয়ামী লীগের চাওয়া, এই চাওয়াটা শেখ হাসিনার চাওয়া। শেখ হাসিনা মনে করে যদি ইউনূস সফল হয়, তার সংস্কার প্রস্তাব, তার রাষ্ট্র কাঠামো এবং যে গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলো যেভাবে তারা সংস্কার করতে চাইছে, এবং যেটাতে সবচেয়ে লক্ষণীয় ব্যাপার বিএনপি আনুষ্ঠানিকভাবে সেটা অনুমোদন দিয়েছে, তারা তাদের দায়িত্বশীল নেতাদেরকে এই সংস্কার বাস্তবায়নের জন্য বা তাদের ভাবনাকে প্রস্তাবনার জন্য কমিটিও করেছে। অন্যান্য কোনো রাজনৈতিক দল নেই যারা ইউনূসের সংস্কারের বিরোধিতা করেছে, বরং বলেছে সংস্কারের পরে নির্বাচন হোক, তাইলে এর পরবর্তী যারাই ক্ষমতায় আসবে তারা সুন্দরভাবে দেশটা চালাতে পারবে। এইটা ভারতের জন্য এবং শেখ হাসিনার জন্য খুব বিপজ্জনক। কারণ বাংলাদেশে যদি পূর্ণ গণতান্ত্রিক ব্যবস্থা চালু হয়ে যায়, জনগণের মতামত প্রতিফলন ঘটে, এমন একটি যদি সিস্টেম দাঁড়িয়ে যায়, তাহলে এখানে ভারতের বা শেখ হাসিনার কোনো খানা নেই। বাংলাদেশে যত অগণতান্ত্রিক জঙ্গলি শাসন থাকবে তত বেশি তাদের সুবিধা এই কারণে যে তারা জানে, ভারত জানে। সম্মানিত দর্শক শ্রোতা, আপনারা বিস্তারিত ভিডিওতে দেখতে পারলেন শেখ হাসিনাকে খুব দ্রুত বাংলাদেশে হস্তান্তর করবে ভারত জাতিসংঘের চাপে। এখন শেখ হাসিনা যদি বাংলাদেশে আসে, শেখ হাসিনার ভাগ্যতে কি আছে বলতে পারেন? দর্শক শ্রোতা, শেখ হাসিনার নামে যেই 118টি মামলা হয়েছে, এই 118টি মামলার ধারায় এই মামলা অনুযায়ী শেখ হাসিনার হয়তো যাবজ্জীবন জেল নয়তো ফাঁসি, তার চেয়েও যদি ভয়াবহ কিছু থাকে সেটা হতে পারে। দর্শক শ্রোতা, খুব দ্রুত সময়ের মধ্যে আপনারা জানতে পারবেন শেখ হাসিনাকে বাংলাদেশে পাঠিয়ে দিয়েছে ভারত, কারণ জাতিসংঘ নরেন্দ্র মোদীকে চাপ দিচ্ছে। দর্শক শ্রোতা, আজকের এই ভিডিওতে আপনারা এটাও জানতে পারলেন ভারত সরকার নরেন্দ্র মোদী শেখ হাসিনাকে ভারতে কেন আশ্রয় দিয়েছিল, তাকে কেন ভারতে রাখতে চায়, এতে ভারতের কি লাভ হতে পারে। দর্শক শ্রোতা, আজকের এই ভিডিওতেও আইন উপদেষ্টা আসিফ নজরুল স্যার বিস্তারিত তথ্য দিলেন আপনাদেরকে। শেখ হাসিনাকে ভারতে রাখা আর সম্ভব না, তাকে বাংলাদেশে এখন খুব সহজভাবে নিয়ে আসা সম্ভব। দর্শক শ্রোতা, এ নিয়ে আমাদের বাংলাদেশ সরকারের উপদেষ্টারা কাজ করতেছে, খুব দ্রুত সময়ের মধ্যে শেখ হাসিনাকে বাংলাদেশে নিয়ে আসবে। যাই হোক, আজকের এই ভিডিওতে আপনারা বিস্তারিত তথ্য জানতে পারলেন। তো এই সম্পর্কে আপনাদের ব্যক্তিগত মতামত জানিয়ে দিবেন ভিডিওর কমেন্টে। আর ভিডিও শেষ করার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট, এই চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন, চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করেননি, তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন প্রতিদিন নিত্য নতুন ভিডিও সবার আগে দেখার জন্য। সকলেই ভালো থাকবেন, দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে।